মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের অপচেষ্টা চলছে, উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত, ফ্যাসিবাদ ফেরানো, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নামে গালমন্দের 14 জুলাই আজ চাংখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিচার শুরু। সংসদে নারী আসন বাড়ানোর পদ্ধতি নিয়ে মতের অমিল, প্রতিনিধিত্বের প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা চায় ঐকমত্য কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনার পর একটি চিহ্নিত মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন করছে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করাই এই মহলের উদ্দেশ্য। রবিবার সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। একটি চিহ্নিত মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া খুলনায় যুবদল নেতা হত্যা ও চাঁদপুরে মসজিদে ইমামকে কোপানোর সুষ্ঠু তদন্ত বিচার চেয়েছে বিএনপি। পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কোনো বাধা এলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি তা প্রতিহত করবে বলেও জানান বিএনপি মহাসচিব। আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। এই মন্তব্যের প্রতিবাদে রাতের নিস্তব্ধতা ভেদ করে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ। বিশ্লেষকরা বলছেন, এ থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই জি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে। যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে। সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন, সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ। একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয়, আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। 14 জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সূচনা বক্তব্য 10 আগস্ট ও সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1
এই আদেশ দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনা এবং কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় করা 2 মামলার তদন্ত প্রতিবেদন 14 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সাভারে ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা গুমের মামলায় গুমের সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সংসদে নারী আসন বাড়ানোর বিষয়ে একমত হলেও এর পদ্ধতি নিয়ে কমিশনের দেয়া প্রস্তাবের বিরুদ্ধে বেশিরভাগ দল। প্রাতিষ্ঠানিকভাবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 13তম দিনের আলোচনা শুরুতে তিনি কথা জানান। আলী রিয়াজ স্মরণ করিয়ে দেন, গত বছরের 14 জুলাই এই দিনটি ছিল একটি বিশেষ দিন। এই দিনে নারীরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সে কারণেই স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল। নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে 30% আসনে নারীদের মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাব দেয়, যার সাথে বেশিরভাগ দল একমত নয়। অন্যদিকে আলোচনার অন্য এজেন্ডা 2 কক্ষ বিশিষ্ট সংসদের বিরোধিতাও করেছে বেশ কয়েকটি দল। করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। বাংলাদেশের বাস্তবতায় এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষের প্রয়োজন নাই। নির্বাচন হতে হবে 1 কক্ষ, এবং যাতে করে ভালো পার্লামেন্টারি সিস্টেমে সবাই জিতে আসতে পারে, ভালো ভালো প্রার্থীরা, সেটা করতে হবে। এবং স্থানীয় সরকার যদি আমরা শক্তিশালী, দক্ষ এবং এই জায়গায় করি, তাহলে এইভাবে আনুপাতিক হারে ভাবা যেতে পারে। কিন্তু এখন যে বাস্তবতা, তাতে আনুপাতিক হারের আলোচনার দরকার নেই। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে 300 আসনে নির্বাচন হওয়া দরকার বলে মনে করি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।